তো আজকে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের লেকচার 3 কার্ভেচার নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কার্ভেচারের মধ্যে থাকবে রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, এভলিউট, এই সমস্ত জিনিস থাকবে। কর্ড অফ কার্ভেচার এটাও থাকবে। তো শুরু করা যাক। দেখো, কার্ভেচার জিনিসটা অ্যাকচুয়ালি কি? কার্ভেচার মানে হচ্ছে যে, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে একটা কার্ভ কতটা বাঁকছে সেই বাঁকটাকে মেজার করা হচ্ছে, মানে কতটা বেঁকে গেল। ঠিক আছে? তো আমরা যদি ধরি যে এইরকম একটা কার্ভ আছে আর একটা এইরকম আছে, তো তুমি দেখে বুঝতে পারবে যে প্রথম কার্ভটা একটু বেশি বেঁকেছে আর দ্বিতীয় কার্ভটা একটু কম বেঁকেছে। তো যেটা বেশি বেঁকেছে তার মানে এটা একটা ছোট সার্কেলের পার্ট, এইভাবে ভাবতে পারো। মানে এট এ পয়েন্ট কোন একটা সার্কেল দিয়ে তুমি এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারো। সো এই যে ছোট পোর্শনটা, এটা একটা সার্কেলের পার্ট তুমি ভাবতে পারো। আর এখানে দেখো কম বেঁকেছে, তার মানে এটা একটা বড় সার্কেলের একটা পার্ট হতো। বুঝতে পেরেছো? তো এইভাবে কতটা বাঁকছে সেইটাকে বলা হচ্ছে কার্ভেচার। ঠিক আছে? এবার আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করতে পারো, সেই ট্যানজেন্টটা তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল করছে, রাইট? এই অ্যাঙ্গেলটা সাই। তার মানে কার্ভেচারটা মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কতটা চেঞ্জ হলো। ঠিক আছে? তো সেই জন্য কার্ভেচারের ডেফিনেশনে এই জিনিসটা বলা হয়েছে যে কার্ভেচার মানে হচ্ছে ডি সাই ডিএস, তার মানে সাই অ্যাঙ্গেলের চেঞ্জেসটাকে এটা মেজার করছে। ঠিক আছে? ডি সাই ডিএস, তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কার্ভেচার মানে কি ডি সাই ডিএস। ঠিক আছে? এটা দিয়ে আমরা কার্ভেচারটা মেজার করছি। আর কার্ভেচার মানে যত বেশি বাঁকবে সার্কেলটা তত ছোট হবে। তার মানে বাঁক যত বেশি হবে সার্কেল তত ছোট হবে। আর সার্কেলটা যদি ছোট হয় তাহলে তার রেডিয়াসটা কম হবে। তার মানে যত বেশি বাঁকবে রেডিয়াসটা তত ছোট হবে, যত কম বাঁকবে রেডিয়াসটা তত বড় হবে। তার মানে রেডিয়াস আর কার্ভেচারের মধ্যে একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ঠিক আছে? তো এই যে সম্পর্কটা যেহেতু ব্যস্তানুপাতিক, সেই জন্য রেডিয়াস অফ কার্ভেচার ডিফাইন করা হয়েছে 1 / কার্ভেচার। ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে কার্ভেচার সমান সমান বা রেডিয়াস অফ কার্ভেচার সমান সমান 1 / কার্ভেচার। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাহলে তোমার রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে ডিএস ডি সাই, ওটাকে উল্টে দাও, ডিএস ডি সাইটা হয়ে যাবে আমার রেডিয়াস অফ কার্ভেচার। ওকে? এইবার আমরা এটাকে কিভাবে মেজার করব? ঠিক আছে? সো কার্ভেচারের মেজারমেন্টটা আমরা এই ডি সাই ডিএস থেকে এটাকে একটু যদি আমরা এটা নিয়ে একটু খেলা করি তাহলে ইজিলি আমরা এটার মেজারমেন্টটা পেয়ে যাব। তো এটাকে আমরা লিখলাম ডি সাই ডিএক্স ডিভাইডেড বাই ডিএস ডিএক্স। ওকে? ডি সাই ডিএক্স আর ডিএস ডিএক্স। আচ্ছা, ডিএস ডিএক্স, ডিএস সম্পর্কে আমরা অলরেডি জানি। ডিএস হচ্ছে √dx² প্লাস dy²। তো এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, বা ডিএস ডিএক্স এটাও আমরা অলরেডি খেয়াল করেছি যে এটা হয় সেক সাই। এই জিনিসটা হয় সেক সাই। তোমাদের ছবিটা যদি মনে থাকে, এরকম একটা ছবি আমি এঁকেছিলাম। এটাকে ডিএক্স বলছি, এটা ডিওয়াই বলছি, এটাকে বলছি ডিএস। ওকে? না, এটা উল্টো হচ্ছে, এটা ডিওয়াই বলেছিলাম, এটা ডিএক্স বলেছিলাম, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা সাই বলেছিলাম। ঠিক আছে? তাহলে ট্যান সাই সমান ডিওয়াই ডিএক্স, লম্ব বাই ভূমি। তাহলে এই ছবিটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার সব ফর্মুলা মনে থেকে যাবে আর কি। ওকে? আর ডিএস সমান √dx² প্লাস dy²। তো এখান থেকে ডিএক্স ডিওয়াই সমান হয়ে যাচ্ছে ডিএক্স ডিএস সমান হয়ে যাচ্ছে কস সাই, তার মানে ডিএস ডিএক্স সমান হয়ে যাচ্ছে সেক সাই। ওকে? সো এখান থেকে আমরা এই জিনিসটা ডিএস ডিএক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি সেক সাই। ওকে? তো এবার তোমাকে বের করতে হবে ডি সাই ডিএক্সটা কিভাবে বেরোচ্ছে। সো ডি সাই ডিএক্সটা বের করার জন্য আমাদেরকে যে রিলেশনটা কাজে লাগাতে হবে
সেটা হচ্ছে tan psi ইকুয়ালস টু dy dx, এটা আমরা জানি। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, অলরেডি দেখো tan psi এর মধ্যে অলরেডি একবার ডেরিভেটিভ হয়ে গেছে, তার মানে যখন তুমি আবার d psi বের করবে তখনই আরেকটা ডেরিভেটিভ তোমার কিন্তু লেগে যাবে, তার মানে ডাবল ডেরিভেটিভ কিন্তু এখানে কাজ করছে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা কি পাই, tan sec স্কয়ার psi d psi dx সমান সমান d2y dx স্কয়ার, দ্যাট ইজ y2, এটাকে আমরা y2 লিখছি, মানে ডাবল ডেরিভেটিভটাকে y2 লিখছি, আর ফার্স্ট ডেরিভেটিভটাকে আমরা y1 দিয়ে লিখবো। ওকে, তাহলে এখানে d psi dx এর ভ্যালু পেয়ে যাচ্ছি y2 বাই sec psi। ওকে, তাহলে কার্ভেচার সমান হয়ে যাচ্ছে আমার y2 বাই এদিকে একটা sec psi sec স্কয়ার psi হলো, আর এই d psi dx ds dx এর ভ্যালু আবার একটা sec psi, তো এখানে তোমার sec কিউব চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে y2 ডিভাইডেড বাই 1 প্লাস y1 স্কয়ার, দ্যাট ইজ sec psi মানে হচ্ছে 1 প্লাস y1 তার স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 আসছে। ঠিক আছে, কারণ এখান থেকে এই রিলেশন থেকেই তুমি ইজিলি বলতে পারছো sec psi সমান রুট ওভার 1 প্লাস dy dx এর হোল স্কয়ার, তার মানে 1 প্লাস y1 এর স্কয়ার, তার রুট ওভারটাকে আমরা বলছি sec psi, তাহলে তার হোল কিউব করলে এই জিনিসটা চলে আসছে। বুঝতে পেরেছো? তো এই ফর্মুলাটা খুব কঠিন কিন্তু নয়। ওকে, তো এইটাকে যখনই আমরা রেসিপ্রোকাল করব তাহলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাব, দ্যাট ইজ 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, এইটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, রেডিয়াস অফ কার্ভেচার তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর ট্যানজেন্ট নরমাল তো আছেই। ওকে, আচ্ছা, এবার অনেক সময় ইকুয়েশন আমাদের থাকে পোলার ফর্মে, তো পোলার ফর্মে ইকুয়েশন যদি থাকে যেমন y r ইকুয়ালস টু f অফ থিটা, এই ফর্মে থাকতে পারে। হ্যাঁ, এই ফর্মে যদি থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে r ডটটাকে আমরা লিখছি dr d থিটা। ওকে, dr d থিটা এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। সো পোলার কোঅর্ডিনেটস এ ফর্মুলাটা যা দাঁড়াবে, এটাও ক্যালকুলেশন করে বের করা যাবে, বাট আমি এখানে আর ক্যালকুলেশনটা করছি না, তোমরা অলরেডি জানো যে কিভাবে কি করতে হয়। এখানে তোমার ওই tan phi ইজ ইকুয়ালস টু r d থিটা dr, এইটা কাজে লাগবে। ঠিক আছে, আর tan phi সমান r d থিটা dr, এটাকে কাজে লাগালে তুমি ওটা বের করতে পারবে। ঠিক আছে, সো r স্কয়ার প্লাস r ডট স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে আছে r স্কয়ার প্লাস 2r1 r ডট স্কয়ার মাইনাস r ইন্টু r ডবল ডট, এইটাও আমাদেরকে মনে রাখতে হবে। এইটা মনে নাও রাখতে পারো, কারণ এইটা জানলে এইটা ইজিলি তোমার চলে আসছে। ঠিক আছে, সো এই জিনিসটা তুমি চাইলে এটা মনে নাও রাখতে পারো। ওকে, এটাকে আমি ক্রস করে দিলাম, মানে তুমি এটাকে ভুলে যেতে পারো। ওকে, বাট এটা আমি পিডিএফ এ থাকবে। ওকে, এইটা বেশি ইম্পর্টেন্ট, এইটা ভালো করে তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার আর আর পি দিয়ে তুমি রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারো, দ্যাট ইজ r ইন্টু dr dp, এটা সবচেয়ে মানে কিউট দেখতে একটা ফর্মুলা, রো ইকুয়ালস টু r dr dp, খুব সুন্দর। তার মানে r আর p এর সম্পর্কই মানে হচ্ছে পেডাল ইকুয়েশন। সো একটা ইকুয়েশনের একটা কার্ভের ইকুয়েশন যদি আমি পেডাল ফর্মে লিখতে পারি তাহলে ইজিলি সেখান থেকে তার রেডিয়াস অফ কার্ভেচার বেরিয়ে যাবে। ঠিক আছে, সো অনেক সময় কি হয় যে যখন পোলার ফর্মে থাকে, তো সেই পোলার ফর্মের ইকুয়েশনটাকে আমরা পেডাল ফর্মে কনভার্ট করে তারপর আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করে নিতে পারি। ওকে, সো তোমার হাতে কিন্তু যদি পোলার ফর্মে থাকে তোমার হাতে দুটো রাস্তা, একটা হচ্ছে পেডাল ফর্মে কনভার্ট করে করো, অথবা ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করো। হ্যাঁ, অনেক সময় পেডাল ফর্মে কনভার্ট করাটা ইজি হয়ে যায়। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে দুটোই অপশন আমাদের হাতে কিন্তু থাকছে। আর 1/r কে আমরা u দিয়ে লিখি, 1/r সমান u, তো এইটাকে কাজে লাগিয়ে তুমি আরেকটা ফর্মুলা পেতে পারো, দ্যাট ইজ u স্কয়ার প্লাস u ড্যাশ স্কয়ার। এখানে u ড্যাশটা হচ্ছে du d থিটা, du d থিটা। সো u
u স্কোয়ার প্লাস ইউ ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ইউ কিউ প্লাস ইন্টু ইউ প্লাস ইউ ডবল ড্যাশ। তো এইখানে এই ফর্মুলাগুলো আমরা কাজে লাগাতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা অনেক সময় পি এর সঙ্গে সাই এর একটা রিলেশন দেওয়া থাকতে পারে, তো সেখান থেকে আমরা এই রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারি, দ্যাট ইজ পি প্লাস ডি টু পি ডি সাই স্কোয়ার। ওকে, সো এটাও একটা রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা। তো আমরা দেখতে পাচ্ছি রেডিয়াস অফ কার্ভেচারের অনেকগুলো ফর্মুলা আছে, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা অনেক সময় তোমরা দেখতে পাবে যে একটা কার্ভের ইকুয়েশন y ইকুয়ালস টু এফ এক্স ফর্মে লেখা থাকতে পারে। হ্যাঁ, মানে এটা একটা পলিনোমিয়াল হতে পারে, যেমন y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের হতে পারে। তো এই রকম ফর্মে যদি লেখা থাকে সেক্ষেত্রে আমরা ম্যাকলরিন সিরিজের পাওয়ার সিরিজ এক্সপেনশন থেকে ইজিলি ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভটা বের করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ এই দুটোই আমাদের এখানে লাগছে, তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এই দুটো যদি আমি পেয়ে যাই তাহলে ইজিলি আমি কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারবো। ঠিক আছে, সো ম্যাকলরিন সিরিজ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। ওকে, তো এখানে যেমন y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x, এই যে কার্ভটা দিয়েছে, এই কার্ভের কোনো একটা পয়েন্টে তুমি রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারো। ঠিক আছে, যেমন এখানে দিয়েছে যে আমাদের অরিজিনে বা অরিজিনে ঠিক নয়, মানে যেখানে at that point where it crosses the y axis কে কাট করছে, তার মানে x যেখানে 0, তার মানে a পয়েন্টটা এখানে 0 হয়ে যাচ্ছে। সো যেখানে a টা 0 হচ্ছে, সো বেসিক্যালি পয়েন্টটা তুমি এই যে পয়েন্টটা দ্যাট ইজ 0,1 পয়েন্ট। ঠিক আছে, সো 0,1 পয়েন্টে আমার কার্ভেচারটা কত হচ্ছে এই পয়েন্টে, এক্স্যাক্টলি এই পয়েন্টে। তো সেইটা তুমি এখান থেকে মেজার করতে পারো। এই পয়েন্টে যেহেতু 0 আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তার মানে এখানে আমার দেখো এফ ড্যাশটা 1 আসছে, ডাবল ড্যাশটা 1 আসছে, তো দুটো এখানে 1 হয়ে যাচ্ছে। সো এখানে এই ফর্মুলা তুমি যদি বসিয়ে দাও, ফর্মুলাটাকে আমি ভুল লিখেছি, দাঁড়াও, ঠিকই আছে, না ভুল লিখেছি, এটা একটু উল্টে গেছে। এখানে জাস্ট হোল টু দি পাওয়ার -1 করে দিই, এটাকে প্লাস করে দিই। ঠিক আছে, সো এই জিনিসটা তার মানে হচ্ছে 2√2, বেসিক্যালি 2√2 হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, 2√2। ওকে, তো এটা আমরা পেলাম। আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট যেটাকে আমরা এই যে দুটো ফর্মুলা, এটাকে নিউটনস ফর্মুলা অনেক সময় বলে, নিউটনস ফর্মুলা। ওকে, আচ্ছা দেখো নিউটনস ফর্মুলা কোথায় ইউজ হয় এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। যে কোনো জায়গায় নিউটনস ফর্মুলা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো যদি কার্ভটা অরিজিন দিয়ে পাস করে, প্রথম কথা হচ্ছে কি অরিজিন দিয়ে পাস করতে হবে, মানে 0-তে 0 হতে হবে ভ্যালুটা। হ্যাঁ, আর আইদার এক্স অ্যাক্সিসটা তার ট্যানজেন্ট হবে অথবা ওয়াই অ্যাক্সিস তার ট্যানজেন্ট হবে। ঠিক আছে, তাহলে কার্ভটার এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট বা ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট। তার মানে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় তার মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, তার মানে y1টা কি হবে না 0 হবে। তাহলে ম্যাকলরিন সিরিজ থেকে আমরা পাচ্ছি যে y ইকুয়ালস টু, তার মানে দেখো এটা যেহেতু 0, প্রথম টার্মটা 0, তারপরে ডেরিভেটিভটা 0, তার মানে এটাও 0 হয়ে যাবে। তারপরে আসছে তোমার ডাবল ডেরিভেটিভ, দ্যাট ইজ কিউ, এখানে লিখছি আমরা ডাবল ডেরিভেটিভকে কিউ লিখছি, সো কিউ এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডট 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 ডট, এই ফর্মে আমরা কার্ভটাকে লিখতে পারবো। তাহলে এখানে কিউ এর ভ্যালুটা আমরা কিভাবে পাচ্ছি, কিউ এর ভ্যালু দেখো 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ারটা হচ্ছে কিউ এর ভ্যালু। তাহলে কিউ সমান সমান আমি লিখতে পারি লিমিট 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার অ্যাজ, এখানে দেখো দুটোই 0-তে টেন্ড করছে, মানে x ও 0-তে টেন্ড করছে আর y ও 0-তে টেন্ড করছে, এটা আমি লিখতে পারি। বা এটা না লিখলেও চলবে, কারণ আমি জানি যে x গোস টু 0 ইমপ্লাইজ y গোস টু 0। সো আমরা এখান থেকে পাচ্ছি
দেখো এবার এখানে পিটা 0, পি মানে ফার্স্ট ডেরিভেটিভ ইজ 0, ঠিক আছে। সো রো সমান সমান কি হচ্ছে 1 প্লাস y1, y1টা এখানে 0, তাহলে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কিউ, কিউ ইজ সেকেন্ড ডেরিভেটিভ, ওকে। তার মানে এটা 1/q চলে আসছে। সো 1/q সমান আসছে x²/2y। তাহলে এই x²/2y দিয়ে আমরা লিমিটটা বের করতে পারছি, ঠিক আছে। এইটাই হয়ে যাচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার, x²/2y। এবার দেখো এক্স অ্যাক্সিসটা যখন ট্যানজেন্ট তখন x², y অ্যাক্সিস যখন ট্যানজেন্ট হবে তখন y²/2x হয়ে যাবে। সিমিলারলি, বুঝতে পেরেছো? এবার তুমি কোশ্চেন করতে পারো যে আমি কিভাবে বুঝবো যে এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট না ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট। এটা বোঝার একটা খুব সহজ উপায় আছে, এক্সাম্পলটা দেখো, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো ধরো এই একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে, মানে পলিনোমিয়াল ফর্মে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই পলিনোমিয়াল ফর্মে যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে খুব সহজেই আমরা নিউটনস ফর্মুলা অ্যাপ্লাই হবে কি হবে না সেটা আমরা বুঝতে পারবো। কিভাবে? এখানে দেখবে যে লিস্ট ডিগ্রি টার্ম যেটা থাকবে, এখানে যেমন দেখছো 6y, এই লিস্ট ডিগ্রি টার্মটাই তোমার কিন্তু ট্যানজেন্টের ইকুয়েশন দেবে, ওকে। তাহলে এখানে ট্যানজেন্টের ইকুয়েশন বেসিক্যালি কি, y = 0টাই হচ্ছে তার ট্যানজেন্ট। বোঝা গেল কি বললাম? যে লিস্ট ডিগ্রি যে টার্মটা থাকবে সেটাই হবে, হ্যাঁ বলো। আরেকবার বলবেন স্যার? যেটা হচ্ছে যার ডিগ্রি সবচেয়ে কম, প্রথম কথা অরিজিন দিয়ে পাস করবে, তার মানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, ঠিক আছে। এখানে দেখো কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। আর তারপরে যেটা হচ্ছে লিস্ট ডিগ্রি যেটা টার্ম থাকবে, দ্যাট ইজ এখানে 6y আছে, তার মানে y = 0টাই হচ্ছে এখানে ট্যানজেন্ট। হ্যাঁ বলো। y ডিগ্রিটা এখানে লিস্ট, তার মানে y টা এখানে ট্যানজেন্ট হবে। হ্যাঁ, y = 0, তার মানে x অ্যাক্সিসটা ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ওটা এখানে লেখা হয়েছে যে কার্ভটা যেহেতু অরিজিন দিয়ে পাস করছে, যেহেতু কনস্ট্যান্ট টার্ম নেই, লিস্ট ডিগ্রি টার্ম সেটা আমার ট্যানজেন্টের ইকুয়েশন দেবে এট দ্য অরিজিন। তাহলে y = 0 হচ্ছে এখানে ট্যানজেন্ট, দ্যাট ইজ x অ্যাক্সিস। তাহলে রো পাবো আমরা এইভাবে, লিমিট x → 0 x²/2y। তাহলে আমাকে কি করতে হবে, x²/2y যখন করবো কিনা, তো যেগুলো হায়ার অর্ডার টার্ম থাকবে সেগুলোকে তুমি মানে 3 এর কম বা 3 এর সমান বা বেশি গুলো ইগনোর করতে পারো, তো এগুলো তুমি বাদ দিতে পারো, এগুলো ক্যালকুলেশনের মধ্যে আসবেই না, ঠিক আছে। তাহলে আসছে তোমাকে শুধু এইটুকু, তার মানে এখানে x²/2y করছো তুমি, তাহলে এখানে কি আসছে দেখো, 2x² = 6y করে দাও। তাহলে এখানে 2y দিয়ে ডিভাইড করো, তাহলে 2y দিয়ে ডিভাইড যদি করি তার মানে 3 আসছে, তার মানে কত, x²/2y কত আসছে, 3/2, তার মানে 3/2 এর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3/2টাই হয়ে গেল তোমার রেডিয়াস অফ কার্ভেচার। কত সহজে কিন্তু রেডিয়াস অফ কার্ভেচারটা তুমি বের করতে পারলে, বুঝতে পেরেছো? এখানে কোনো ডেরিভেটিভ কিছুই বের করতে হলো না, খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার? এই জায়গাটা x²/2y মানে x² ভ্যালুটা বসিয়েছি, তাই তো? একদমই তাই, মানে হায়ার অর্ডার টার্ম গুলোকে তুমি ইগনোর করো, হ্যাঁ, x² মানে 2 এর বেশি গুলো, দ্যাট ইজ 3 থেকে স্টার্ট করে বাকিগুলো 0 করে দাও, দরকার নেই ওগুলোর, হ্যাঁ। তারপরে x²/2y টার্মটা তুমি দেখো, তাহলে তার কোএফিসিয়েন্ট যেটা হবে সেটাই অ্যান্সার। আর এখানে তুমি নেগেটিভ সাইনটা ইগনোর করতে পারো, এখানে যেহেতু তোমার রেডিয়াস অফ কার্ভেচার চেয়েছে, তোমার এখানে কোনো নেগেটিভ সাইনের কোনো দরকার হবে না, ওকে। ওকে, ভেরি গুড। চলো এবার হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো আমি একটু আগে কি বললাম, আচ্ছা পরের ছবিটা আমরা দেখে নিই। এখানে দেখো একটা কার্ভ, লাল রঙের একটা কার্ভ দেখতে পাচ্ছ, এটা কার্ভ, ঠিক। আচ্ছা, এবার কার্ভের পি একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এই পি পয়েন্টের উপরে দেখো একটা সার্কেল আঁকা হয়েছে, পি পয়েন্ট দিয়ে যেটা পাস করছে একটা সার্কেল।
তার মানে দেখো এই সার্কেলের একটা অংশ আর পি এর যে পি দিয়ে যে পাস করছে যে কার্ভটা দেখো অনেকটা মিশে গেছে। তার মানে তুমি যদি পি পয়েন্টের আশেপাশে দেখো তাহলে এই অংশটুকু মনে হবে যে সার্কেলেরই অংশ, তাই না? তাহলে এই যে সার্কেল যেটা পেলাম সেটাকে বলা হয় অসকুলেটিং সার্কেল। কি বলা হয়? অসকুলেটিং সার্কেল। ওকে, এই সার্কেলকে অনেক সময় আবার সার্কেল অফ কার্ভেচারও বলা হয়। কি আছে? সার্কেল অফ কার্ভেচার বা অসকুলেটিং সার্কেল বলা হয়। এই সার্কেলের যে রেডিয়াসটা হবে সেটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট ইজ রো। ওকে, আচ্ছা, আর তার সেন্টারটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সো সেন্টার অফ কার্ভেচার আমরা কিভাবে বের করব? ওকে ওকে, তো আমি এক কাজ করছি, এখানে একটা ছবি আঁকছি। একটা দাঁড়াও, আমি একটা পেজ নিয়ে নিই, পেজ নিয়ে একটা ছবি আঁকবো। ওকে, মানে কিভাবে কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচারটা বের করতে পারো খুব সহজেই, সেইটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এখানে ধরো তুমি কার্ভটা এঁকেছো, এই এটা পি পয়েন্ট, তাহলে এখানে তুমি একটা সার্কেল ধরো তুমি ড্র করছো। ওকে, তাহলে এই যে এইরকম জায়গায় তোমার এটা থাকলো সেন্টারটা। সো এই পয়েন্টটা ধরো আমাকে বের করতে হবে। লেটস সে এটা আলফা বিটা, এটা আলফা বিটা। এই পয়েন্টটা ধরে নাও এক্স ওয়াই, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এই পি পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার রো, লেন্থটা হচ্ছে রো। আচ্ছা, এবার আচ্ছা আর কি জানি, এটা আচ্ছা, সো এখানে আমি কমন একটা, দেখো এই যে ট্যানজেন্টটা হবে সেটা কার্ভের উপরেও ট্যানজেন্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ দা সার্কেলটার উপরেও ট্যানজেন্ট হবে। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে কিন্তু, ঠিক আছে? এটা নর্মাল হিসাবে কাজ করে যাবে। ওকে, আচ্ছা, আমরা জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সাই, রাইট? তাহলে আমার কি দরকার? আমার দরকার আলফা আর বিটাটার দরকার, তাই তো? তাহলে এই হাইটটা যদি আমি বের করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে, আর এই লেন্থটা যদি আমি বের করতে পারি তাহলেও কাজ হয়ে যাবে। সো আলফা সমান এই এক্স থেকে এইটুকুটা বিয়োগ করতে হবে না, কারণ আমরা এটা বাঁ দিকে আছে, এক্স থেকে এইটুকু বিয়োগ করতে হবে। তার মানে এই লেন্থটা আমার বের করতে হবে, এই লেন্থটা। লেট মি রাইট ইন, দেখো এইটা, এই লেন্থটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এবার কি তুমি দেখো কোনো অ্যাঙ্গেল কি এখানে আমি বের করতে পারছি ইন টার্মস অফ সাই? ওকে, এবার দেখো এইটা হচ্ছে আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর ট্যানজেন্টের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে সাই। তাহলে তাহলে এটা নর্মাল হিসেবে কাজ করছে, দ্যাট ইজ দ্য রেডিয়াস, নর্মাল হিসেবে কাজ করছে। তো নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল হবে 90 মাইনাস সাই, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এই অ্যাঙ্গেলটা 90 পাই বাই 2 মাইনাস সাই, ঠিক? পাই বাই 2 মাইনাস সাই হিসেবে কাজ করে যাবে। তাহলে এই লেন্থটা নিশ্চয় রো কস এই অ্যাঙ্গেলটা হবে, তার মানে সাই হয়ে যাবে, তাহলে রো সাই হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা খুব সহজে এবার পেয়ে যাচ্ছি যে আলফার ভ্যালু এক্স মাইনাস রো কস অফ দিস, তার মানে সাইন সাই হয়ে যাচ্ছে, ঠিক? এক্স মাইনাস রো সাইন সাই, এইভাবে আমরা কিন্তু ওটাকে লিখতে পারছি। এবার তুমি
ভ্যালুগুলো বসিয়ে দাও। রো এর ভ্যালু অলরেডি আমরা জানি, দ্যাট ইজ 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। ওকে, আচ্ছা সাইন সাই বলতে কত? সাইন সাই মানে কতটা হয়? সাইন সাই মানে হয় dy ds। এইভাবে আমরা এটাকে লিখতে পারি। ওকে, বা এইভাবেও তুমি বলতে পারো, সাইন সাইকে তুমি লিখতে পারো 1 ওভার কোসেক, কোসেককে তুমি লিখতে পারো ওভার কোসেক স্কোয়ার, তার মানে 1 প্লাস কট স্কোয়ার। আচ্ছা, কট স্কোয়ার মানে 1/10 স্কোয়ার, দ্যাট ইজ y1 স্কোয়ার। এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, এইটাকে তুমি যদি উপর নিচে y1 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ, তাহলে এটা দাঁড়াচ্ছে y1 বাই y2, আর এখানে একটা রুট থাকবে আর এখানে এটা কেটে যাচ্ছে, সো আলটিমেটলি এখানে থাকবে 1 প্লাস y1 স্কোয়ার। এই জিনিসটা দাঁড়াবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের ফর্মুলা ফর আলফা। ঠিক আছে, সো তুমি দেখো এখানে x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। আর একই রকম ভাবে বিটাটা তুমি যদি করো, বিটাটা তাহলে এইটুকুটা হয়ে যাবে রো হয়ে যাবে কস সাই। ঠিক আছে, এই সাইনের জায়গাতে ওটা কস হয়ে যাবে আর y প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে এইখানে y1টা থাকবে না শুধু, সো y প্লাস এই y1টা এখানে জাস্ট নেই, তাহলে এখানে 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। ঠিক আছে, তো এইটা আমাদের সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা, তুমি এইভাবে বের করতে পারো। ওকে, তাহলে সেন্টার অফ কার্ভেচার তুমি পাচ্ছ। সেন্টার অফ কার্ভেচারটার আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যখন তুমি এভলিউট বের করবে। এভলিউট কি? বেসিক্যালি যে এই যে কার্ভের উপরে তুমি যদি পয়েন্টটাকে যদি তুমি চেঞ্জ করতে থাকো, তাহলে ওদের সেন্টার অফ কার্ভেচারও চেঞ্জ হতে থাকবে। তাহলে কি হবে, তুমি সেন্টার অফ কার্ভেচার গুলোকে যদি প্লট করো, একটা কার্ভ, এক্সট্রা কার্ভ পেয়ে যাবে, সেই কার্ভটাকে বলা হচ্ছে এভলিউট। সো এভলিউট ইজ নাথিং বাট দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ কার্ভেচার। ওকে, তো আমি তোমাদেরকে একটা জিনিস করছি, তোমরা একটা ইলিপস নিচ্ছি, আর ইলিপসের এভলিউট কিভাবে দেখতে হয় সেই জিনিসটা তোমাদেরকে ভিজুয়ালাইজ করাচ্ছি। ঠিক আছে, সো এটা আমি করব জিওজেব্রা অ্যাপ দিয়ে। ঠিক আছে, সো আমরা সেই জিওজেব্রা খুললাম, খুলে যা সিম। ওকে, ভেরি গুড। এবার আমি একটা কি দেবো, ইলিপস ডিভাইডেড বাই 9 প্লাস y স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। তাহলে এই ইলিপস হয়ে গেল। আচ্ছা, ইলিপসের উপরে আমি জাস্ট পয়েন্ট নেবো, যে পয়েন্টটাকে আমি মুভ করাতে পারবো। তো আমি খুব সহজে এটা লিখবো পয়েন্ট অন ইকুয়েশন 1। ঠিক আছে, এটাকে আমি নাম দিচ্ছি পি ইকুয়ালস, আচ্ছা পি দেবো না, এটাকে এ দেবো। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা, এই দেখো এখানে একটা এটা চলে আসলো, তো এটা দিয়ে তুমি পয়েন্টটাকে কি করতে পারো, চেঞ্জ করতে পারো। ওকে, আচ্ছা এবার আমার কাজ কি, এই পয়েন্টে আমার অস্কুলেটিং সার্কেলটা দরকার। ঠিক আছে, তো এটা খুব সহজেই একটা ফর্মুলা দিয়ে আমার চলে আসবে। সো পয়েন্টটা নিচ্ছি আমি এ, আর অস্কুলেটিং সার্কেল তার অবজেক্টটা হচ্ছে ইকুয়েশন 1। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার, যে আমি কালারটা চেঞ্জ করে দিই তাতে ভিজুয়ালাইজ করতে আমার সুবিধা হবে। রেড কালার নিলাম, সাইজটাকে একটু পাতলা করে দিই কার্ভটাকে। আচ্ছা, আর এইটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখতে খুব মজা লাগবে আর কি। এবার দেখো পয়েন্টটা যেভাবে চেঞ্জ হচ্ছে, তোমার এই মানে অস্কুলেটিং সার্কেলটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেখানে যেখানে দেখো এই যে পয়েন্টটা এখানে কিন্তু তোমার বেশি বেঁকেছে বলে এখানে সার্কেলটা বেশি ছোট। এই জায়গাতে সবচেয়ে কম বেঁকেছে, মানে নিচে
সেখানে সার্কেলটা সবচেয়ে বড় দেখাচ্ছে। ওকে, আচ্ছা এবার আমি কি করব, সেন্টার নিয়ে নেবো, এই সেন্টার অফ দা সার্কেল, সার্কেলটা হচ্ছে সি। তাহলে এই যে তুমি বি পয়েন্টটা পাচ্ছ, এটাকে আমি পি নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা পি পয়েন্ট নাম দিয়ে দিলাম। এই কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, কালারটাকে করে নিচ্ছি ব্লু। ওকে, সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, ভেরি গুড। নাও উই আর রেডি টু সি দা অসকুলেটিং না এভলিউটটা দেখতে এবার আমরা পাবো। ঠিক আছে, তার জন্য একটা করতে হবে যে শো ট্রেস। এবার দেখো বি পয়েন্টটা, আচ্ছা বি পয়েন্টটা চেঞ্জ হলো না। হ্যাঁ এবার দেখো এবার দেখো এ পয়েন্টটা যখন মুভ করবে ইলিপসের উপরে, তখন পি পয়েন্টটা একটা কার্ভ তৈরি করবে। কি কার্ভ তৈরি করবে সেটা দেখো। দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড শেপ তৈরি করছে কিন্তু। হ্যাঁ, তোমরা বলতে পারবে এই ডায়মন্ড শেপটার নাম কি? সাইক্লয়েড? না, এটা সাইক্লয়েড বলে না, এটাকে সাইক্লয়েডের মতোই কিছু, এটাকে বলা হয় অ্যাস্ট্রয়েড। ভেরি গুড তানিয়া, অ্যাস্ট্রয়েড। ওকে, তো যাই হোক এইটা হচ্ছে তোমার ইলিপসের এভলিউট। ওকে, তো এই জিনিসটা তোমরা মোটামুটি বুঝে গেলে যে কিভাবে কি তৈরি হচ্ছে। সো আমাদেরকে এভলিউটের, হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ, খুব ভালো লাগলো সব দেখতে, তাই হ্যাঁ খুব মানে মজা লাগলো আমারও, আমি যখন করেছিলাম তো ভালো লেগেছিল বলে আমি তোমাদের প্যারাবোলারও করেছিলাম, কিন্তু ওটা দেখতে অতটা ভালো নয়, ইলিপসটা দেখতে বেশ সুন্দর, সেই জন্য আমি ইলিপসটাই তোমাদের কাছে নিয়ে আসলাম। আমি এটার একটা ভিডিও করেছি, তোমরা চাইলে ভিডিও দেখতে পারো, তোমাদেরকে আমি অ্যাপে হয়তো শো করে দেবো, ভিডিওটা অ্যাপে দিয়ে দেবো, তোমরা ভিডিওটাও দেখতে পারো। আচ্ছা ওকে, তো আমরা অসকুলেটিং সার্কেলটা যদি সেন্টার অফ কার্ভেচারের এটা জানি ফর্মুলাটা, তাহলে আমরা অসকুলেটিং সার্কেলটা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তা আমরা এই প্যারাবোলার অসকুলেটিং সার্কেলটা ধরো বের করছি। ঠিক আছে, তাহলে ইলিপসের অসকুলেটিং সার্কেলটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে নিতে পারো, সেটা পরে আমি তোমাদেরকে অবশ্য দেব। আচ্ছা দেখো, তাহলে দেখো সার্কেলটা একবার বুঝিয়ে দেবে? হ্যাঁ অঙ্কটা করলে দেখো বুঝতে পারবে। ঠিক আছে, অসকুলেটিং সার্কেল হচ্ছে যে মানে পয়েন্টে যখন চেঞ্জ হচ্ছে তখন প্রত্যেকটা পয়েন্টেই তো তুমি অসকুলেটিং সার্কেল পাচ্ছ, তাদের সেন্টারটা যেভাবে চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ দা এভলিউট। অসকুলেটিং সার্কেল মানেটা কি? অসকুলেটিং সার্কেল মানে হচ্ছে যে পয়েন্টটা যখন কার্ভটা বাঁকছে, যে কোনো পয়েন্টে কার্ভের তো একটা কার্ভেচার থাকছে, সো তুমি ভাবতে পারো যে তোমার কার্ভটা কোনো একটা সার্কেলের অংশ, মানে ওইটুকু অংশটা, মানে একটা পয়েন্টের ছোট্ট একটা নেবারহুডে ভাবতে পারো যে ওই কার্ভটা একটা সার্কেলের পার্ট হিসাবে ভাবতে পারো। যেমন পৃথিবীটা তো তোমরা জানো গোলক, তাই না? তো গোলক মানে তো প্রত্যেকটা তুমি যে জায়গায় আছো তো সেইটা একটা গোলকের অংশ, তাই না? তো এরকম তুমি প্রত্যেকটা কি বলতে পারো, প্রত্যেকটা প্লেনকে ভাবতে পারো একটা বড় বড় একটা গোলকের অংশ। সিমিলারলি একটা কার্ভ যখন আমরা নিই সেটাকে একটা সার্কেলের অংশ ভাবতে পারি ইন এ স্মল রিজিয়ন, তো সেইটাকেই অসকুলেটিং সার্কেল বলা হচ্ছে আর কি। তো যাই হোক দেখো এবার এভালুয়েট কিভাবে বের করা হচ্ছে। সো আমি কার্ভের উপরে মানে দ্যাট ইজ প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট নিয়ে নিলাম 80 স্কয়ার, 280, ঠিক? এটা নিয়ে এবার আমি তার সেন্টার অফ কার্ভেচার বের করব। তাহলে সেন্টার অফ কার্ভেচারটাকে আমি এইচ কে ধরে নিলাম। এবার এইচ আর কে এর মধ্যে একটা রিলেশন আমার বের করতে হবে, তারপর টিটাকে এলিমিনেট করলে আমি এইচ আর কে এর মধ্যে একটা রিলেশন বের করতে পারবো। তাহলে এইচ আর কে কে দুটোকে আমি টি দিয়ে এক্সপ্রেস করব, লাস্টে টিটাকে এলিমিনেট করে এইচ আর কে এর মধ্যে সম্পর্ক বের হবে,
আর এই সম্পর্কের এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিলে আমি এভলিউট পেয়ে যাব। তো এইটা হচ্ছে, এবার আমার দরকার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আর ডাবল ডেরিভেটিভ। ঠিক আছে, তো এখানে ডেরিভেটিভ করলাম এই ইকুয়েশনটাকে, দ্যাট ইজ 2y ড্যাশ সমান সমান 4a, তার মানে y ড্যাশ সমান পাচ্ছি 2a বাই y। এখান থেকে আবার আরেকবার ডেরিভেটিভ করছি, y ডবল ড্যাশ সমান মাইনাস 2a বাই y স্কোয়ার, আর y এর আরেকবার ডেরিভেটিভ y ড্যাশ, তার মানে আবার y ড্যাশের ভ্যালু এখানে 2a বাই y যদি বসিয়ে দিই তাহলে মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব পাচ্ছি। ওকে, এবার y এর ভ্যালু 280, এই জিনিসটা তুমি যদি বসিয়ে দাও তাহলে y1 এর ভ্যালু পাচ্ছি আমরা 2a বাই 280, দ্যাট ইজ 1 বাই t, আর y2 এর ভ্যালু পাচ্ছি মাইনাস 1 বাই 2a t কিউব। ওকে, তাহলে আমরা y1 পেয়ে গেলাম, y2 পেয়ে গেলাম। এবার আমরা এই ফর্মুলায় বসিয়ে দেবো, এই যে ফর্মুলা আমাদের হাতে দেখতে পাচ্ছি চোখের সামনে। তাহলে এখানে আলফার জায়গায় এখানে h, তাহলে h সমান তাহলে কি x মানে এখানে at স্কোয়ার, তাহলে at স্কোয়ার মাইনাস y1 মানে হচ্ছে 1 বাই t, তাহলে 1 বাই t, আর এখানে 1 প্লাস y1 স্কোয়ার, তার মানে 1 বাই t স্কোয়ার, নিচে হচ্ছে মাইনাস, এখানে কিন্তু সাইন সমেত আমরা ভ্যালুটা লিখবো। ঠিক আছে, সাইন সহ লিখতে হবে এখানে। তো এখানে মাইনাস y2 জায়গায় আমরা লিখছি মাইনাস 1 বাই 2a t কিউব। এটাকে যা সিম্পলিফাই যদি তুমি করো, দ্যাট ইজ ইউ গেট at স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস t স্কোয়ার। ওকে, তাহলে এটাকে তুমি লিখতে পারছো 2a প্লাস 3at স্কোয়ার, জাস্ট সিম্পলিফাই করলে h সমান পাচ্ছি 2a প্লাস 3at স্কোয়ার। একই রকম ভাবে এবার কে এর ভ্যালু বের করে দেবো, কে এর ভ্যালু আমরা পাবো মাইনাস 2a t কিউব। ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, কে সমান আমরা পাচ্ছি মাইনাস 2a t কিউব। তাহলে এখানে দেখো টি স্কোয়ার আছে, এখানে টি কিউব আছে, এই দুটোকে আমাকে এলিমিনেট করতে হবে দুটো থেকে। তা আমরা কি করব, এখান থেকে h মাইনাস 2a নেব, নিয়ে হোল টু দি পাওয়ার কিউব করে দেবো, তাহলে এটা t টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর এখানে কে স্কোয়ার করে দেবো, তাহলে এটা t6 হয়ে যাবে, t টু দি পাওয়ার 6 হয়ে যাবে। দুটোকে এবার ইকুয়েট করে দিতে পারবো না। y1 এর ভ্যালু পুট করে কোনটা বলছো বলো তো, কি লিখেছো বলো? না কে যেন মুস্তাফিজুর, হ্যাঁ, y1 টা ভ্যালু পুট করে কোনটা বলবো বলো? y1 টা তো বুঝতেই পারছো এখানে যে 2a বাই y, এটাই তো y1, y ড্যাশটাকেই y1 বলছি, তাহলে y এর ভ্যালু 280 বসালে তো 1 বাই t চলে আসছে। আর কোনটা জানতে চাইছো? মুস্তাফিজুর কোনটা বলছো বলো? ওকে, আমি এগিয়ে যাচ্ছি, মুস্তাফিজুর কোনো রিপ্লাই করছে না। যাই হোক, তো h মাইনাস 2a তার হোল কিউব করব, আর আচ্ছা এবার দেখো এটাকে হোল কিউব করলে এখানে আসবে 27, 3 এর কিউব করলে 27 আসবে, আর এখানে কে স্কোয়ার করলে এখানে 4 আসবে। তো এই ব্যালেন্স করার জন্য এইটাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে 4 দিয়ে গুণ করলে এবার 27-এ আমি নিয়ে চলে আসবো, 27টাকে আগে নিয়ে চলে 27a, আর এই 4a স্কোয়ার t টু দি পাওয়ার 6 থাকবে, ওইটা এক সমান কে স্কোয়ার লিখতে পারছি। তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট করলে তুমি ইজিলি বুঝতে পারবে। সো আমরা পেয়ে যাচ্ছি এখানে, এবার এইচ এর জায়গায় x বসাও আর কে এর জায়গায় y বসাও, তুমি এই পেয়ে যাচ্ছ 4 ইন্টু এক্স মাইনাস 2a তার হোল কিউব সমান 27a y স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা এভলিউটের ইকুয়েশন বের করতে পারবো। সো তোমরা দেখতে পাচ্ছ এভলিউট বের করার জন্য আমার y1 আর y1 আর y2 টা কাজে লাগছে। সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তবেই তুমি এভলিউট বের করতে পারবে। সো এভলিউট নাম দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। চলো এবার আসছি কর্ড অফ কার্ভেচার। এখানে 4 ধরনের কর্ড অফ কার্ভেচার তোমাদের মানে আসতে পারে, 4 ধরনের জিনিসগুলোকে দেখে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট একটা বুঝে নিলেই সবটা তুমি বুঝে নিতে পারো। ওকে, সো ছবিটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। সো এখানে লাল রঙের কার্ভ দেখতে পাচ্ছ, পি পয়েন্ট আছে তার উপরে, এবার তার একটা অসকুলেটিং সার্কেল আমরা ড্র করেছি। আচ্ছা, এবার হচ্ছে পোল বা অরিজিন, দ্যাট ইজ ওর সঙ্গে পি কে জয়েন করেছি।
সো পি কে জয়েন করলে অসকুলেটিং সার্কেলকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে পিই এই দৈর্ঘ্যটাকেই বলা হচ্ছে কর্ড অফ কার্ভেচার, হ্যাঁ, থ্রু দ্য পোল অথবা থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, থ্রু দ্য পোল অথবা থ্রু দ্য অরিজিন। ওকে, এই পিই, তাহলে এই পি এর দৈর্ঘ্যটা তোমাকে বের করতে দিতে পারে। ঠিক আছে, কর্ড অফ কার্ভেচার মানে এই দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছি আমরা। সো পিটা কিভাবে বের করব? আচ্ছা, বের করার আগে আমরা বাকি জিনিসগুলো দেখে নিই। আচ্ছা, এবার একটা আসছে যে পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর, মানে এই যে রেডিয়াস ভেক্টর হচ্ছে দ্যাট ইজ ওপি, ওপিটাই হচ্ছে রেডিয়াস ভেক্টর। তাহলে ওপির সঙ্গে পি বিন্দুতে তুমি পারপেন্ডিকুলার ড্র করছো, দ্যাট ইজ ওপি কিউ, সেটা অসকুলেটিং সার্কেলকে যেখানে ছেদ করেছে দ্যাট ইজ পি কিউ। তাহলে পি কিউটাই হয়ে যাবে তোমার আরেকটা কর্ড অফ কার্ভেচার দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। ওকে, আরেকটা হতে পারে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে দেখো পি বিন্দু দিয়ে প্যারালাল টু এক্স অ্যাক্সিস ড্র করো, যেটা অসকুলেটিং সার্কেলকে যেখানে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপিটা হয়ে যাবে আমার কর্ড অফ কার্ভেচার দ্যাট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। একই রকম ভাবে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস দ্যাট ইজ পিবি পেয়ে যাবো বা বিপি পেয়ে যাবো। ওকে, এবার এই লেন্থ গুলো কিভাবে ক্যালকুলেট করা হবে তার জন্য আমাদেরকে এই ছবিটা ভালো করে বুঝতে হবে। ওকে, তো আমরা প্রথমে চলে আসি, সেন্টারটা হচ্ছে সি, তাহলে সিপি সমান হচ্ছে রো, তার মানে এখানে অপোজিটে বাড়িয়ে দিলাম, তাহলে ডিপিটা হয়ে যাচ্ছে 2 রো। ওকে, ডিপিটা হয়ে যাচ্ছে আমার 2 রো। আচ্ছা, এবার ভাবো যে তোমার রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল হয় ফাই। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছি, ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তাহলে নর্মালের সঙ্গে রেডিয়াস ভেক্টরের যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট উইল বি 90 মাইনাস ফাই। তাহলে এই যে সিপিটা হচ্ছে সেটা কিন্তু নর্মাল হিসাবে কাজ করছে না। তাহলে পি বিন্দুতে কমন ট্যানজেন্ট আছে, তোমার সার্কেলটারও ট্যানজেন্ট আর কার্ভেরও ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট। তাহলে সিপিটা তার দুটোরই নর্মাল হিসাবে কাজ করছে, সেই জন্য এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি। আর লাল কালি দিয়ে দেখানো হচ্ছে π/2 মাইনাস ফাই। তাহলে এই যে তুমি পিইডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ পিইডি, এই ত্রিভুজ থেকে খুব সহজেই আমরা পিডি সম্পর্কে জানি 2 রো, আর এদিকে পিই দৈর্ঘ্যটা আমাদের কাছে বের করতে হবে। তাহলে এইটা যেহেতু π/2 মাইনাস ফাই, তাহলে পিই বা ইপি সমান হয়ে যাচ্ছে 2 রো কস π/2 মাইনাস ফাই, দ্যাট ইজ সাইন ফাই হয়ে যাচ্ছে। সো পিই সমান হয়ে যাচ্ছে 2 রো সাইন ফাই। ঠিক, তাহলে সাইন ফাই এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো, কারণ tan ফাই সমান আমরা জানি আর ডি থিটা ডিআর, ওখান থেকে আমরা বের করতে পারবো। ওকে, বা অন্য কোনো ভাবে আমরা বের করতে পারবো। আর পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর সেটা আবার ওই যে সাইনের জায়গায় কস হয়ে যাবে। ঠিক আছে, আর যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস করি, প্যারালাল টু এক্স অ্যাক্সিস করলে এটা হয়ে যাবে এপি সমান হয়ে যাবে, তখন ওই সাই দিয়ে আসবে 2 রো সাইন সাই, আর বিপি সমান আসবে 2 রো কস সাই। তো প্রথম দুটো আসতে পারে তোমার ওই পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, আর শেষের দুটো আসতে পারে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে। ওকে, কারণ এই অ্যাঙ্গেলটা পিডির সঙ্গে এপির অ্যাঙ্গেলটা, তার মানে নর্মালের সঙ্গে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল দ্যাট ইজ 92 মাইনাস সাই, সেখান থেকে এটা চলে আসছে সাইন সাই, মানে কস অফ 92 মাইনাস সাই, তার সাইন সাই চলে আসছে, আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কস সাই চলে আসছে। সো খুব সহজেই তোমরা এই জিনিসটা বের করতে পারবে। ওকে, সো মোটামুটি কার্ভেচার রিলেটেড থিওরি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিছু অঙ্ক করব। ওকে, তো চলো আমরা অঙ্ক করছি। তো প্রথম অঙ্ক দেখো আমাদের কি আছে, প্রথম অঙ্কে কি বলছে দেখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার ফর দ্য কার্ভ হুজ ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে হচ্ছে এস এর সঙ্গে সাই এর সম্পর্ক, দ্যাট ইজ ইন্ট্রিনসিক
ইকুয়েশন, ঠিক আছে, এস এর সঙ্গে সাই এর সম্পর্ক। আচ্ছা, এটা আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে, তো কিভাবে বের করা হবে? তাহলে এখানে আমাদের একদম বেসিক যে ডেফিনেশন অফ রেডিয়াস অফ কার্ভেচার আছে, সো কার্ভেচার আমরা কি লিখেছিলাম, ডি সাই ডিএস, এটা ছিল কার্ভেচার, ঠিক আছে, আর রেডিয়াস অফ কার্ভেচার ছিল ডিএস ডি সাই, ঠিক, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ডেফিনেটলি এখান থেকে বোঝাই যাচ্ছে যে জাস্ট এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। সো সাই এর ডেরিভেটিভ বের করতে পারলেই আমার কাজ হয়ে গেল। সো এটা আমরা বের করেই নিই। আচ্ছা, তাহলে এখানে এ আছে, আচ্ছা লগ যেহেতু আছে তাহলে 1 বাই হবে, তাহলে 1 বাই 10 হবে, এখানে 10 পাই বাই 4 প্লাস সাই বাই 2 হলো। আচ্ছা, এবার 10 এর ডেরিভেটিভ, তাহলে 10 এর ডেরিভেটিভ দ্যাট ইজ sec স্কয়ার পাই বাই 4 প্লাস সাই বাই 2, তারপরে এই অ্যাঙ্গেলটার ডেরিভেটিভ দ্যাট ইজ হাফ, এই হচ্ছে গল্প। আচ্ছা, তাহলে টেনটা মানে হচ্ছে সাইন বাই কস, উপরে কস গেল, তাহলে নিচে উপরে একটা সেক পড়ে থাকবে, তো সেকটা নিচে আসলে সাইন পড়ে থাকবে, সো নিচে এটা হয়ে যাবে a বাই 2 সাইন পাই বাই 4 সাই বাই 2 ইন্টু কস পাই বাই 4 সাই বাই 2, তার মানে আসছে a বাই সাইন ডাবল অ্যাঙ্গেল হয়ে যাবে এটাকে, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 প্লাস সাই, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন, এটা হয়ে যাচ্ছে সেক সাই, ঠিক, খুব সহজে এটা আমরা ক্যালকুলেশন করতে পারছি। ওকে, তাহলে হয়ে গেল, এটা খুব সহজ একদম। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার ফর দ্য কার্ভ হুজ, সরি এটা চেঞ্জ হচ্ছে না কেন? অনেক লেটে চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখো, find the curvature at the point 3a by 2 3a by 2 of the curve x cube plus y cube equals to 3a xy, ঠিক আছে, তাহলে এখানে আমরা কার্ভেচার বের করতে বলেছে, নট দ্য রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, কোনো ব্যাপার নাই। তো এখানে মেন কাজ কি, কার্ভেচার বের করতে দিয়েছে, তার মানে তোমার মেন কাজ হচ্ছে y1 আর y2 বের করা, ঠিক আছে, একদম আমরা 11-12 যেভাবে ডেরিভেটিভ বের করতাম, কোন একটা পয়েন্ট দিয়ে দিত, তো সেখান থেকে ডেরিভেটিভ বের করতে হবে। তো এটা আশা করি তোমরা নিজেরা পেরে যাবে, ঠিক আছে। এটা কি করব না তোমরা ট্রাই করবে বলো? কমেন্ট করে বলো তোমরা, একদম সহজ কোশ্চেন, এটা ট্রাই করবে তোমরা, ঠিক আছে। সো চলো নেক্সট দেখো, ইন দ্য সাইক্লয়েড প্রুভ দ্যাট রো ইকুয়ালস টু দ্যাট, ওইটা, তার মানে এখানে আমাদেরকে রো বের করতে হবে। আর এখানে দেখো প্যারামেট্রিক ফর্মে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তো প্যারামেট্রিক ফর্মে আমরা কোনো ফর্মুলা কিন্তু মুখস্থ করিনি, আমি ইচ্ছে করেই ওটা করাইনি, ঠিক আছে, ওটা ইচ্ছে করে লিখিনি, মানে একটা ফর্মুলা লেখাই যেত, বাট আমি ওটা আর লিখলাম না, কারণ আমরা ক্যালকুলেশন করার সময় অত ফর্মুলা তো মুখস্থ করে লাভ নেই, ঠিক আছে। সো আমাদের একটাই ফর্মুলা আমরা যেটা মনে রাখার চেষ্টা করব বেশি করে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা এইটা, খুব ইজি একটা ফর্মুলা যেটা মনে রাখা খুব সহজ। y1 মানে dy dx, তাহলে এখানে x সমান সমান আছে a t প্লাস sin t, এখানে আমরা কি পাচ্ছি dx dt, dx dt সমান কত হয়ে যাবে তাহলে a ইন্টু 1 প্লাস cos t, তাই তো 1 প্লাস cos t, আর এদিকে হচ্ছে y সমান সমান 1 মাইনাস cos t
তার মানে dy dt ইজ ইকুয়ালস টু cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, সো এটা হয়ে যাবে a sin t। ঠিক, এই দুটোকে ডিভাইড করলেই তুমি পেয়ে যাচ্ছ dy dx পেয়ে যাচ্ছ। সো dy dx সমান তাহলে y1 মানে dy dx সমান a কেটে যাবে sin t ডিভাইডেড বাই 1 প্লাস cos t। ওকে, আচ্ছা, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা y2 বের করতে পেরে যাব। সো y2 সমান হচ্ছে ddx অফ dy dx। ঠিক, তাহলে এটাকে আমরা করব dd t করব sin t বাই দ্য ওয়ে এটাকেও কিন্তু শর্ট মানে সিম্পলিফাই করা যায়। হ্যাঁ, এটাকে সিম্পলিফাই করলে মনে হয় বেটার হয়, বা পরেও করা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। সো এটা হয়ে যাচ্ছে 2 sin t বাই 2 cos t বাই 2, আর এটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার t বাই 2। তার মানে কত হচ্ছে 10 t বাই 2, তাই তো, 10 t বাই 2। সো এটা হয়ে যাচ্ছে আমার 10 t বাই 2, আর এখানে দেখো এখানে লিখবো dt dx। তাহলে এটা কত হচ্ছে দেখো, হাফ ইন্টু sec স্কোয়ার t বাই 2, আর dt dx এর ভ্যালু কত, a ইন্টু 1 প্লাস cos t, তাই তো। 1 প্লাস cos t মানে 2 cos স্কোয়ার t বাই 2। ওকে, তাহলে এখানে কি কি চেঞ্জ হচ্ছে দেখো, 1/8 a, আর এটা cos স্কোয়ার আছে, উপরে sec স্কোয়ার আছে, তো এটা অ্যাকচুয়ালি sec টু দি পাওয়ার 4 চলে আসছে, তাই তো। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি এই জিনিসটাই আসছে। তাহলে এবার দেখা যাক তাহলে রো কত আসছে। তাহলে রো সমান 1 প্লাস y1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 10 স্কোয়ারের 10 স্কোয়ার t বাই 2 3/2 ডিভাইডেড বাই 1/4 এ মনে হচ্ছে, কেন এখানে 3 ইয়েস 4 হবে না 2 না না, এই 2টা তো অ্যাঙ্গেলের সঙ্গে আছে। ঠিক ঠিক, সো 2 to 4 ঠিক আছে 1/4 এ হবে। হুম। আচ্ছা, এবার হচ্ছে y2 মানে হচ্ছে আমার, তাহলে এখানে আসছে 4 1/4 এ, তাহলে এখানে 4 এ করে দিই, আর এখানে আসছে আমার sec টু দি পাওয়ার 4 t বাই 2। তাহলে আসছে আমার, আচ্ছা 1 প্লাস 10 মানে sec স্কোয়ার, সো sec স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এটা sec কিউব, আর এখানে তাহলে 1 বাই নিচে sec t বাই 2 আসছে, তার মানে 4 এ cos t বাই 2। তাহলে মিলে গেল একদম, খুব সহজেই অঙ্কটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সো এটাকে সিম্পলিফাই করাটাই এখানে বুদ্ধিমানের কাজ। 10 t বাই 2, তারপরে এটা চলে আসছে, খুব সহজেই হয়ে যাচ্ছে, নট সো ডিফিকাল্ট। ওকে, মিলে গেল। তো আমরা এখানে একটা এক্সট্রা ফর্মুলা মুখস্থ আর করলাম না, ঠিক আছে, কারণ ডাইরেক্টলি তোমরা এই ক্যালকুলেশন করে ইজিলি বের করতে পারো। সো dy dx বের করবে, সেখান থেকে আবার ডাবল ডেরিভেটিভ করে চেইন রুল অ্যাপ্লাই করে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, ফর দ্য কার্ভ y equals to x by a plus x, if rho is the radius of curvature at any point xy, so that 2 rho by a whole to the power 2/3 equals to এই জিনিসটা হচ্ছে। তো এটা আমাদেরকে কি দিয়েছে দেখো, xy যে কোনো পয়েন্টে বের করতে দিয়েছে। তো
যে কোনো পয়েন্টে যখন আমাদেরকে বের করতে দেবে আমাদের জেনারেল যেটা রুল আছে দ্যাট ইজ ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ এটা অ্যাপ্লাই করে করা উচিত, ঠিক আছে। তো এটা একদম সিম্পল ওয়েতে আমরা ডেরিভেটিভ করব, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এখানে তেমন কিছু বুদ্ধিমানের মানে বুদ্ধি লাগাতে আমাদের হবে না, জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ করবো আর ওগুলোকে নিয়ে জাস্ট খেলা করা, ক্যালকুলেশনে খেলা, আর কিছুই নেই, ঠিক আছে। তো এটা আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, এই অঙ্কটা আমরা করব। সো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ y স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স অ্যাট দ্য অরিজিন। এখানে প্লাস মাইনাস দিয়েছে, মানে দেখো এই কার্ভটা তোমরা যদি একটু ভালো করে দেখো, কার্ভটাকে আমি লিখি এক্স স্কোয়ার a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। এটাকে যদি একটু সাজাই, এক্স স্কোয়ার a প্লাস এক্স, ঠিক আছে। তো এই জিনিসটা কি আসছে দেখো, a আর এদিকে আসছে এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক লিখলাম কি দেখো তো? দুই না, দুই এখানে এক্স প্লাস ওয়াই আসবে, না না, সামথিং ইজ রং, দাঁড়াও দাঁড়াও, এখানে আসছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্স যদি আমি কমন নিই নি এক্স স্কোয়ার, আচ্ছা এক্স কমন নিতে হবে, এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা আসছে। ওকে, তাহলে এইখানে দেখো যেটা আমি বলতে চাইছি সেটা কি, যে এখানে তুমি যদি লিস্ট ডিগ্রি টার্ম দেখো দ্যাট ইজ এইটা, ঠিক আছে। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা হবে ট্যানজেন্টের ইকুয়েশন, কি? কিন্তু এটা দেখছো ডবল ডিগ্রি, তার মানে এটা একটা দেখো পেয়ার অফ স্ট্রেট লাইন, তার মানে ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0 আর ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দুটো ট্যানজেন্ট। তাহলে একটা পয়েন্টে দুটো ট্যানজেন্ট কখন হয়, ঠিক আছে। তো কার্ভটা যদি এরকম হয়, ধরো এরকম হলো, তাহলে একটা এরকম ট্যানজেন্ট পাবে, একটা এরকম ট্যানজেন্ট পাবে, ঠিক আছে। তো এই ধরনের একটা কার্ভ হচ্ছে এটা, ঠিক আছে, নট সো ইজি কার্ভ দেখতে, এই রকম একটা মানে নিজেই নিজেকে ছেদ করছে এইরকম একটা কার্ভ এটা, ঠিক আছে। যার ফলে একটা পয়েন্টে তুমি দুটো ট্যানজেন্ট দেখতে পাচ্ছ। সো দুটো ট্যানজেন্ট যদি হয় তাহলে দুটো কার্ভেচারও ওখানে হবে, ঠিক আছে। সেই জন্য এখানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু তুমি কিন্তু পাচ্ছ। সো এটা সিমেট্রি দেখে মানে ব্যাপারটা হবে যে কি দুটোই সেম হয়ে যাবে, মানে ভ্যালুটা রেডিয়াস অফ কার্ভেচার এখানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তো যে কোনো একটা বের করতে পারলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে না এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস কোনোটাই কিন্তু এখানে ট্যানজেন্ট নয়, তার মানে এখানে নিউটনস ফর্মুলা তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তো আর কি কি ফর্মুলা এখানে কিভাবে করা যেতে পারে বলো, এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করব? এখানে তোমরা যেটা করতে পারো, দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে যে আমরা এইভাবে কার্ভটাকে লিখতে পারি y ইকুয়ালস টু এক্স ইন্টু প্লাস মাইনাস করে দিচ্ছি আর রুট ওভার a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে এইটাকে আর কি এইভাবে লিখতে পারি। এইভাবে লিখে তুমি এটাকে তাহলে y ইকুয়ালস টু fx ফর্মে হয়ে গেল। এবার এটাকে তুমি কি বলে ম্যাকলরিন সিরিজ দিয়ে ভেঙে দাও, সেখান থেকে তুমি p আর q এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, তো এইটা একটা স্টেপ তুমি এখানে করতে পারো। আরেকটা ভাবে আমি করছি, দেখো আমরা মেনলি এই ইকুয়েশনটাকে ফোকাস করব, ঠিক আছে।
তো বুঝতে পারলে এটা কিভাবে করব, এটাকে ম্যাকলরিন সিরিজে কনভার্ট করে তুমি এটাকে বের করে নিতে পারো। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ইউজিং ম্যাকলরিন সিরিজ। এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে। আর আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়াইটাকে আমরা এইভাবে লিখবো, ওয়াই ইকুয়ালস টু, দেখো এটা অরিজিন দিয়ে পাস করছে, তো যেহেতু এখানে অরিজিন দেওয়াই আছে তো অরিজিন দিয়ে পাস করবে, তো এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, কিউ এক্স স্কোয়ার বাই 2, বাকি এক্সট্রা টার্ম আমার লেখার দরকার নেই, ডট ডট হয় আমরা লিখবো না, দরকারই নেই। সো ওয়াই এর জায়গায় এই টার্মটা আমরা লিখে দেবো। সো এখানে আমরা লিখবো পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার a মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার a প্লাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে একটা এক্স স্কোয়ার টার্মটা তুমি কিন্তু পাবে, তো এখানে এক্স স্কোয়ার পাবে, এখানে এক্স স্কোয়ার পাবে, ওটাকে কেটে বাদ দিয়ে দাও। তো কেটে বাদ যদি দিই আমি থাকছে কিউ এক্স বাই 2 তার হোল স্কোয়ার a মাইনাস এক্স ইকুয়ালস টু a প্লাস এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, কনস্ট্যান্ট টার্মটাকে ইকুয়েট করব আর এক্স এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করব, বাকি কোএফিসিয়েন্ট সব জিরো করে দেবো। এই ইকুয়েট করে দিলেই তুমি পি কিউ এর মধ্যে দুটো রিলেশন পাবে, সেই দুটো রিলেশনকে সলভ করলে পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে। সো এবার দেখো তুমি এখানে কনস্ট্যান্ট টার্ম কি পাবে, আচ্ছা এটাকে তুমি যদি একটু লিখে দাও, পি স্কোয়ার প্লাস পি কিউ এক্স, আর এখানে এক্স স্কোয়ার টার্ম আমার যেহেতু দরকার নেই, আর পরের টার্মটা ফার্দার লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমার কনস্ট্যান্ট টার্ম এখানে কি পাবো, এ পি স্কোয়ার, দেখো কনস্ট্যান্ট টার্ম পাবো আমি এ পি স্কোয়ার, আর কোনো কনস্ট্যান্ট টার্ম আমি এখান থেকে আর কিন্তু পাবো না। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা, হ্যাঁ আর কনস্ট্যান্ট টার্ম আমি পাবো না, আর এদিকে হচ্ছে ও এ, তাহলে এইটা সমান সমান এ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি পি স্কোয়ার সমান 1, তার মানে পি সমান সমান প্লাস মাইনাস 1। সো আমি জাস্ট একটা 1 নিয়ে কাজ করি। ঠিক আছে, পি এর দুটো ভ্যালু পাবে, একটা 1 একটা -1, এখান থেকেও ক্লিয়ার যে পি এর ভ্যালু 1 আর -1 পাবো। সো পি এর ভ্যালু তুমি এখান থেকে ডাইরেক্টলিও লিখে দিতে পারো, ওকে, যে একটা 1 হবে একটা -1 হবে, তো পি এর ভ্যালু তুমি এখানে অলরেডি আগে থেকে বসিয়ে দিতে পারো। ওকে, সো সেটা একটা জিনিস আগে থেকে করা যেতে পারে। আচ্ছা এবার তাহলে পি এর ভ্যালু যদি আমি এখানে 1 বসিয়ে দিই, তাহলে জিনিসটা দাঁড়াবে 1 প্লাস কিউ এক্স a মাইনাস এক্স ইকুয়ালস টু a প্লাস এক্স। তাহলে এবার এক্স এর কোএফিসিয়েন্ট আমাকে বের করতে হবে, এক্স এর কোএফিসিয়েন্ট। ঠিক, তাহলে এখানে দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে -1। আচ্ছা এবার এইটার সঙ্গে এইটা, তাহলে এখানে আছে a আর এখানে আছে a কিউ প্লাস a কিউ প্লাস a কিউ, আর এটা সমান সমান 1 সমান সমান 1, তাহলে এইটাকে এদিকে নিয়ে গেলে তাহলে a কিউব সমান আসছে আমার 2, তার মানে কিউ সমান সমান আসছে 2/a। তাহলে দেখো ফার্স্ট ডেরিভেটিভ পেলাম 1 আর সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 2/a, এই দুটো থেকে তুমি এবার কার্ভেচার ইজিলি বের করে দিতে পারো। তাহলে কার্ভেচার দেখো কত হবে, রো সমান সমান 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 2/a, তাহলে কত আসছে a ইন্টু, দেখো এটা হচ্ছে 2√2 আর এখানে একটা √2 আছে, তাহলে 2 কেটে গেল, √2 পড়ে থাকলো। ঠিক আছে, সো এইভাবে তোমরা কিন্তু বের করতে পারছো। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো, তাই তো? দেখো বুঝতে পারলে কিনা, না বুঝলে কিন্তু বলো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য রেডাই বা মানে এখানে ডাবল রেডিয়াস আছে আর কি, প্লুরাল ফর্ম, রেডি অফ
কার্ভেচার অ্যাট দ্য অরিজিন অফ দ্য ফর দ্য কার্ভ। এখানে দেখো তোমার দুটো ট্যানজেন্ট তুমি পাচ্ছ। সো লিস্ট ডিগ্রি টার্ম যদি দেখো সেখান থেকে তুমি ট্যানজেন্টের দুটো এক্সপ্রেশন পাবে। সো এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4x² ইকুয়ালস টু 0। এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy মাইনাস 4x² ইকুয়ালস টু 0। এখানে সলভ এটাকে ফ্যাক্টরাইজ করলে y মাইনাস x ইন্টু y প্লাস এক্স ওয়াই হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 4xy প্লাস এক্স ওয়াই। হ্যাঁ দাঁড়াও, y মাইনাস 4x আসবে না? আচ্ছা কোথায় প্লাস আসবে? ওয়াই স্কোয়ার মাইনাস 4xy এইটা প্লাস প্লাস আসবে। xy হ্যাঁ হ্যাঁ, প্লাস xy। তাহলে এইটা প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এখানে p এর ভ্যালু কত আসা উচিত? p এর ভ্যালু মানে ফার্স্ট ডেরিভেটিভ দ্যাট ইজ m এর ভ্যালু দ্যাট ইজ 4 আসতে পারে, -1 আসতে পারে, এই দুটো ভ্যালু আসতে পারে। ঠিক আছে, সো এবার যেটা করবে এই পুরো ইকুয়েশনে, এই যে পুরো ইকুয়েশনে y এর জায়গায় তুমি এটা বসাতে পারো। কি বসাতে পারো? px প্লাস qx²/2 এই জিনিসটা তুমি বসাতে পারো। হ্যাঁ, বেশিরভাগ টার্মই কিন্তু এখানে থাকবে না, ম্যাক্সিমাম টার্ম তোমার x² আর x³ 3 অবধি বসাতে হবে, মানে এই টার্মটারও কোনো ভ্যালু থাকবে না, দরকার নেই। ঠিক আছে, px প্লাস qx²/2 মাইনাস 4x² প্লাস 4x³ ইকুয়ালস টু এটা কোনো দরকার হবে না। তো এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারছো যে x² টার্ম একটা কমন চলে যাবে, এখানে x² পাবে, এখানেও আছে, এখানেও পাবে। সো x² দিয়ে তুমি আগেই ডিভাইড করে দাও, তাহলে তুমি এখানে পাবে qx² তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু p প্লাস qx/2 মাইনাস 4 প্লাস 4x। ওকে, তাহলে দেখো p এর কোন ভ্যালুর জন্য কনস্ট্যান্ট টার্মটা 0 হবে? দ্যাট ইজ 4 আর -1, এই দুটো ভ্যালুর জন্য কনস্ট্যান্ট টার্মটা কিন্তু 0 পাবে। সো কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে গেলে তারপরে x এর কোএফিসিয়েন্টটাকে তোমাকে 0 করে নিতে হবে, তাহলে তুমি q এর একটা ভ্যালু পেয়ে যাবে, একটা বা দুটো ভ্যালু পেয়ে যাবে। মানে p এর ভ্যালু 4 দিলে q এর একটা ভ্যালু পাবে, -1 দিলে আরেকটা ভ্যালু পাবে। সো বেসিক্যালি দুটো তুমি রেডিয়াস অফ কার্ভেচার পাবে। ঠিক আছে, নাও ইকুয়েট কোএফিসিয়েন্ট অফ x। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কি করতে হবে? p এর ভ্যালু তুমি জানো অলরেডি যে 4 আর -1 হবে। ঠিক আছে, ওটা এখান থেকেও করতে পারো অথবা আলাদাভাবেও করতে পারো, কারণ এখানে দেখো কনস্ট্যান্ট টার্ম কি আসবে? p² মাইনাস 3p মাইনাস 4 ইকুয়ালস টু 0, তার মানে এই ইকুয়েশনটাই আলটিমেটলি আসবে। সো p এর ভ্যালু 4 আর -1 আসবে। ঠিক আছে, বাকি x এর কোএফিসিয়েন্ট তোমাকে বের করতে হবে। x এর কোএফিসিয়েন্ট এখানে কি আসবে? x এর কোএফিসিয়েন্ট আসবে pq, এখানে x এর কোএফিসিয়েন্ট আসবে pq। ওকে, আর এখানে x এর কোএফিসিয়েন্ট আসছে তোমার -3q/2 আর এখানে আসছে +4। তো এইখানে p এর ভ্যালু 4 আর -1 বসাও, তাহলে দুটো, তাহলে p = 4 ইমপ্লাইজ 4q মাইনাস 3q/2 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে q এর ভ্যালু কি আসছে দেখো,
তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5q সমান -8, তার মানে q সমান -8/5, এটা একটা আসছে। ওকে, এই দুটোকে কাজে লাগিয়ে তুমি ইজিলি বের করতে পারো। আচ্ছা, p সমান -1 যদি বসাই তাহলে এখানে -q -3q/2 + 4 = 0, তার মানে আসছে 5q = 8, তাহলে এখানে q = 8/5 আসছে। আই থিঙ্ক ঠিকই করেছি। হ্যাঁ, ঠিক আছে, তো এইরকমই আসছে 8/5 আর এখানে -8/5। তো দুটো দিয়ে তুমি ইজিলি রেডিয়াস অফ কার্ভেচার বের করে নিতে পারো। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক একটু ট্রিকি, তুমি বুঝতেই পারছো, বাট এইভাবে না করলে তুমি কিন্তু অতল গভীরে হারিয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সো দ্যাট দ্য ফর দ্য কার্ডিওয়েড r = a 1 + cos θ। সো এটাকে তুমি দুটো ভাবে করতে পারো। হ্যাঁ, সো দ্য টু মেথডস, একটা হচ্ছে মেথড 1 হচ্ছে ইউজিং পেডাল ফর্ম, আর 2 ডাইরেক্ট। ঠিক আছে, সো দুটোর যে কোনো একটা মেথডে তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট মেথড তোমরা ইজিলি ফর্মুলা দিয়ে করে নেবে, আর আরেকটা হচ্ছে যে পেডাল ইকুয়েশন বের করো আর এটা ইউজ অ্যাপ্লাই করো, সো আর dr dp। ঠিক আছে, সেইটা করো। তো এটা এজ এ হোমওয়ার্ক হিসাবে থাকবে, দুটো মেথডেই করে মেলাবে যে দুটো একই আসছে কিনা। ঠিক আছে, এখানেও সেম, এখানেও দুটো মেথড, এখানেও রেডিয়াস অফ কার্ভেচার, এখানেও তুমি দুটো মেথড। এখানে অলরেডি পি আর আর এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, সো একটাই এখানে অপশন, আমি পেডাল ফর্মই অ্যাপ্লাই করব। ঠিক আছে, অনলি পেডাল ফর্ম, যেহেতু পেডালই দেওয়া আছে, সো এখানে বেশি কিছু করতেই হবে না। ঠিক আছে, তো আমি আর ওগুলো করছি না। আচ্ছা, এখানে দেখো পি আর সাই এর সম্পর্ক দেওয়া আছে, সো এখানে আমাদের যে ওই যে ফর্মুলাটা ছিল রো ইকুয়ালস টু পি প্লাস d2p d সাই স্কোয়ার, এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো এখানে তেমন কিছু নয়, দুবার ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, এইখানে কর্ড অফ কার্ভেচার তোমাকে বের করতে বলেছে থ্রু দ্য পোল, তার মানে কি, যেটা আমরা ফর্মুলা বের করেছিলাম 2 রো সাইন ফাই। সো এখানে তুমি প্রথমে ফাই এর সঙ্গে থিটার একটা রিলেশন ইজিলি বের করতে পারবে, যেটা আমরা ওই পেডাল ফর্ম বের করতে গিয়ে করি। ঠিক আছে, সো দুদিকে লগ নিয়ে এটা করতে পারো, সো n log r is equals to a, আচ্ছা, log an plus log cos n theta, তারপরে এটাকে ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে n/r dr d theta is equals to, এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে cos n theta ডেরিভেটিভ মাইনাস sin n theta ইন্টু n, তাই হয়ে গেল, n কেটে গেল, এটা হয়ে গেল cot phi, এটা হয়ে গেল মাইনাস tan n phi, সরি n theta। এটাকে আমাকে কি করতে হবে, এটাকে কটে কনভার্ট করতে হবে, সো কট কি করব, এটাকে π/2 অল সাইন tan cos প্লাস n থিটা করে দিচ্ছি। ঠিক, তাহলে এখানে ফাই এর সঙ্গে আমি π/2 প্লাস n থিটা, এই যে সম্পর্কটা আমি পেয়ে গেলাম। তাহলে এবার এখানে জাস্ট বসিয়ে দাও। আচ্ছা, আরেকটা জিনিস, রোটাও তো এখানে বের করতে হবে না, সো এখান থেকে তুমি পেডাল ফর্ম বের করো, এবার পেডাল ফর্ম বের করো।
পেডাল ফর্ম বের করে ফাইয়ের এই রিলেশনটা অ্যাপ্লাই করলে ইজিলি চলে আসবে, ঠিক আছে। সো এটা আমি আর করছি না, কারণ ক্যালকুলেশন জিনিস তোমরা যত বেশি নিজেরা করবে তত বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। আমার কাজ তোমাদেরকে ওয়ে দেখিয়ে দেওয়া, ঠিক আছে। অলরেডি আমরা পেডাল ফর্ম এই ইকুয়েশনটার আই থিঙ্ক পেডাল ফর্ম আমরা আগে বের করেছি, ঠিক আছে। যে পেডাল সেকেন্ড ক্লাসে তোমরা পেডাল ফর্মটা কিন্তু পেয়ে যাবে। সো এর পরের অংশটা পেডাল ওই আগের ক্লাসে দেখে নিতে পারো। আচ্ছা, ইলিপসেরটা অ্যাজ এ হোমওয়ার্ক, এটা আমরা পেডাল দিয়েও করতে পারি, আর একটা আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারি, ঠিক আছে। তো এটা খুব সহজ, এটা করে নেবে। তো ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি প্রত্যেকটারই হিন্ট দিয়ে দিলাম, আর ভালো করে ফর্মুলাগুলো নিজের মতো করে কিন্তু প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, ঠিক আছে। আর নিউটনস ফর্মুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক ক্লাসটা, আর এর পরের দিন আমরা অ্যাসিম্পটোট আর এনভেলপ অফ এ ফ্যামিলি অফ কার্ভ এই জিনিসগুলো করব। তারপরে চলে আসবে এই ডিফারেন্ট টাইপস অফ কাস্প, এই জিনিসগুলো আমরা করব, যেটা হচ্ছে তোমার কার্ভ ট্রেসিং এর অন্তর্গত পড়বে, ঠিক আছে। সো আমাদের আরো কয়েকটা ক্লাস লাগবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে। তারপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমাদের শেষ হলে আমরা আইদার ডিনামিক্সে যাব অথবা আমরা এলপিপি করব, ঠিক আছে। এলপিপিও করতে পারি অথবা ডিনামিক্স যে কোনো একটা করতে পারি, কারণ এলপিপি আমি রিসেন্ট পড়াশোনা করছি, সুতরাং এলপিপি করা যেতেই পারে। তো ঠিক আছে, তো আপাতত এই থাক। আর আমার আপাতত 18 তারিখ অবধি আমার এটা বন্ধ থাকবে পরীক্ষাটা, ঠিক আছে। পরীক্ষাটা 18 তারিখের পর থেকে আমি নেওয়া শুরু করব, ঠিক আছে। তো এই অবধি থাক।